আগের দিন প্রতিসরাঙ্ক পড়ে ফেলেছি, আজকে পড়বো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আগের দিন প্রতিসরাঙ্ক পড়ে ফেলেছি, সবাই পড়ে ফেলেছিস, যারা ছিড়িছি তারা দেখে নিয়েছিস, ভিডিও দেখে নিয়েছিস তো। যেমন ওর ডাউট ছিল বললো, ভেরি গুড। আর কারোর কোনো ডাউট আছে? প্রতিসরাঙ্ক মানে আমরা এখনো পর্যন্ত পরম প্রতিসরাঙ্ক পড়েছি, মানে শুধু বায়ুর রেসপেক্টে। আজকে পড়বো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। হেডিং মেরে দেব, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। যেমন ভাবে বলবো তেমন ভাবে ভাববি, খুব সোজা লাগবে, কিচ্ছু নেই, একদম সোজা। আগে বল, 9 পড়েছিস না গতি, স্থিতি, গতি, আপেক্ষিক। স্থিতি ও গতি কি? আপেক্ষিক, মানে একজনের সাপেক্ষে ভাবতে হবে, একজনের সাপেক্ষে ভাবতে হবে। এই সায়ন, ব্যাগটা একটুখানি সাইড করতে তো, একটু সরে গেলেই হয়ে যাবে। হ্যাঁ, হেড আপ দিতে হয়েছে। এরা বসতে পারে না, খিচুড়ি খাওয়ার মতন বসেছি। এরকম রো ওয়াইজ বসবি পরপর, এরকম কোনো ব্যাপার নেই যে এদিকে মেয়েরা বসবে এদিকে ছেলেরা বসবে, যে যেখানে সিট পাবি সেখানে বসে পড়বে। আরে তোর মোটো হচ্ছে পড়া কালেক্ট করা। কেউ এখন আমার নিজের ভাইপো বলতে গেলে, ঠিক আছে, আমার পিসির ছেলের ছেলে 11 ব্যাচে পড়ে, সিঁড়ির উপরটাতে বসে, কি খয়রা বলি বলতো, এসে বলছে ওইটা স্যার পেভিলিয়ান, সব থেকে ভালো। আচ্ছা চল, আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে দুটো মাধ্যমকে রেসপেক্ট করে করব। স্যার ওইখানেও তো করছিলাম দুটো মাধ্যমকে রেসপেক্ট করে, ওইখানেও তো দুটো মাধ্যমকে রেসপেক্ট করছিলাম, কিন্তু ওইখানে কার রেসপেক্টে দিচ্ছিলাম? এয়ার বা শূন্য মাধ্যম, বায়ু বা শূন্য মাধ্যম, যে কিনা রেফারেন্স ছিল, ওকে এক্সিট কেউ করে যেতে পারতো না, ওই জন্য পরম প্রতিসরাঙ্ক বলা হয়। এইখানে দুটো বায়ু ছাড়া অন্য দুটো মাধ্যমের মধ্যে আমরা করব, ওটাকেও পরম প্রতিসরাঙ্ককেও আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা যায়। কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। বায়ুর সাপেক্ষে মাধ্যমের করেছিলিস, তাই তো? এইখানে দুটো মাধ্যম আলাদা আলাদা। ধর আমি ধরছি একটা মাধ্যম 1, এই প্রমাণটা খুব দেয় তো, ভালো করে বুঝবি। একটা ধরছি আমি মাধ্যম 1, আর একটা ধরছি মাধ্যম 2। মাধ্যম 1-এর পরম প্রতিসরাঙ্ক, মাধ্যম 1-এর পরম প্রতিসরাঙ্ক কত? μ1 ধরছি, μ1 নাম দিলাম আমি। তার মানে হিসাব মতো কার রেসপেক্টে? বায়ু। কার রেসপেক্টে? বায়ু রেসপেক্টে। এর পরম প্রতিসরাঙ্ক আমি ধরছি বইটা 1 ধরেছি, এটা 2 তো হবেই। এও বায়ু রেসপেক্টে লিখছি আমি, বায়ু রেসপেক্টে বোঝানোর জন্য। এখন মাধ্যম 1-এ আলোর গতিবেগ আমি ধরলুম v1, কত? আর মাধ্যম 2-এ আলোর বেগ, আলোর গতিবেগ সমান v2। কিন্তু স্যার আপনি তো এটা বললেন না যে μ1 বেশি না μ2 বেশি। আমি জানি কে বেশি কম, আর আমার জানার দরকার নেই, যে বেশি হবে হবে। এই যদি বেশি হয় মানে কি ওর কাছে পয়সা বেশি আছে, বই গেছে, আমার এর কাছে কম আছে, থরি আমি যাবো, তাই তো? এর গতিবেগ মানে মাধ্যম 1-এ আলোর গতিবেগ কত? v1, আর মাধ্যম 2-এ v2। তাহলে দেখ, এই যে প্রতিসরাঙ্ক, এই যে পরম প্রতিসরাঙ্ক, কথা নয় পিছন দিকে কথা হচ্ছে, μ1 উইথ রেসপেক্ট টু a, এইটাকে আমি কি লিখতে পারি? শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে, শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ কত হয় স্যার? c। আলোর বেগ, এর মান জানি আমি, কনস্ট্যান্ট ও ধ্রুবক ও আমি জানি। মিউ সমান কি, μ1 কি আমি লিখতে পারবো c/v1। এই তো শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে, মানে 1 নম্বর মাধ্যমে আলোর বেগ, একেই তো μ1 লিখতুম।
এরকমই তো লিখতুম। মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে কি? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমটায় আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়? সি হয়, তাহলে সি। আর ওই মাধ্যম মানে মাধ্যম একে আলোর বেগ কত ধরেছি আমি? v1, তাহলে এটা লিখতে পারবো। একইভাবে তুই বল মাধ্যম 2 এর ক্ষেত্রে যে পরম প্রতিসরাঙ্ক ধরেছি এটাকে কি আমি লিখতে পারবো? c বাই v2 লিখতে পারবো। আচ্ছা, এখন আমায় বল মাধ্যম একের সাপেক্ষে এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে মাধ্যম একের সাপেক্ষে মাধ্যম 2 এর প্রতিসরাঙ্ক মানেই আপেক্ষিক হয়ে গেল। কার সাপেক্ষে? একের সাপেক্ষে। কার? 2 এর। মিউ এটাকে ডিনোট কি করে করব? যার সাপেক্ষে আছে কোথায় বসে? পেছনে। যার সাপেক্ষে সে তোরা কার সাপেক্ষে পরীক্ষা দিয়ে যাবি? আমার সাপেক্ষে। আমি পেছনে থাকবো, আমি পরীক্ষা দিতে যাবো? কারা পরীক্ষা দিতে যাবে? তার মানে তোরা মাধ্যম নয়, তোরা মাধ্যম। আর তোদের আমার সাপেক্ষে তোরা জানিস, তাই তো? তাহলে আমি সাপেক্ষে মানে এখানে এখানে সাপেক্ষে কে? তার মানে এখানে কি বসবে? এক। কার? মাধ্যম 2 এর। তার মানে মাধ্যম একের সাপেক্ষে মাধ্যম 2 এর প্রতিসরাঙ্ককে আমরা কিরকম ভাবে লিখবো? মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1। 2 নম্বরের মাধ্যম 2 এর প্রতিসরাঙ্ক 1 নম্বরের সাপেক্ষে। কে বুঝতে পারিনি বল? যার সাপেক্ষে সে পেছনে বসে, যার সে সামনে বসে। সাপেক্ষে যার বলবে তার সে পিছন দিকে চলে যাবে। এইটাকে আমি লিখবো কি করে? দেখ একটা লজিক ভালো করে বোঝ। আমি আগের দিন যেটা বলছিলাম এইখানে দেখ, এটা তো পরম প্রতিসরাঙ্ক। যখন বেগ দিয়ে লিখছিলাম তখন কি করছিলাম? পিছনেরটার বেগ পিছনেরটার মাধ্যমের বেগ বাই সামনের মাধ্যমের বেগ। এখানেও তো তাই হবে। কার সাপেক্ষে ধরেছ? মাধ্যম একে আলোর বেগ, মাধ্যম একে বাই মাধ্যম 2 এতে আলোর বেগ। আগের দিন বলেছিলাম। তাহলে মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1 সমান কত লিখতে পারবো? v1 বাই ডাইরেক্ট हो गया। তাহলে মাধ্যম একের সাপেক্ষে মাধ্যম 2 এর প্রতিসরাঙ্ক কি হবে? বেগ দিয়ে লিখলে পিছনেরটার বেগ বাই সামনেরটার বেগ হয়েছে। তোকে বললো জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, জলের সাপেক্ষে কাঁচের, তাহলে সেটাকে কি লিখবো? জলের সাপেক্ষে মানে জল পিছন দিকে যাবে আর সামনে কে থাকবে? কাঁচ। আমরা কি জানি? বেগ দিয়ে লিখলে জলেতে আলোর বেগ বাই কাঁচেতে আলোর বেগ। বুঝেছিস না বুঝিস? আচ্ছা স্যার, এইটাকে আমি একটু অবাধ্য করে সাজাবো। সব সময় তো বেগ নাও আমাকে বলে দিতে পারে, আমাকে তো প্রতিসরাঙ্ক বলে দিতে পারে। পরম প্রতিসরাঙ্ক গুলো বলে দিচ্ছে, প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক। তখন কি করবো? দেখ এইটাকে আমি অবাধ্য করে সাজাবো। মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1, উপরে কি আছে? v1। আচ্ছা, আমি লিখছি c বাই v2, তাহলে নিচে v2 চলে এলো। আর লিখছি c বাই v1, ঘুরে গিয়ে v1 পড়ে যাবে। লিখতে পারবো নি? c c হয়ে যাবে ঘ্যাচাঙ্ক, v2টা নিচে নামবে, v1টা উপরে যাবে। ইকুয়েশন ঠিক থাকছে। মিউ 2 উইথ রেসপেক্ট টু 1, ও এটাই তো মিউ 2 গো। এটাই কি? মিউ 2 বাই এটা কি? মিউ 1। ऐसे ही कैरी बिना दिया याद ना? एक सेकेंड কি শিখলি? পিছনেরটা বাই সামনেরটা হচ্ছে কখন? যখন বেগ দিয়ে লিখব। আপেক্ষিক প্রতিসরাঙ্ককে লিখতে গেলে কি? বেগ যদি দিয়ে লিখিস, বেগ দিয়ে, তাহলে পিছনেরটা বাই সামনেরটা। আর যদি প্রতিসরাঙ্ক দিয়ে লিখিস সামনেরটা বাই, ও ইতনা সা থা। এটাই তো খেলা। দেখ যার সাপেক্ষে বলতে সে সবসময় কিসে বসে? পিছন দিকে বসে, মিউ এর পিছন দিকে বসে। যদি বেগ দিয়ে লিখি পিছনেরটার বেগ বাই সামনেরটার বেগ,
আর যদি প্রতিসরাঙ্ককে দিয়ে লিখি তাহলে সামনেরটা বাই, বুঝছিস না বুঝিনিস? সেম ভাবে, আচ্ছা এখান পর্যন্ত টোক, তারপর বলছি। এবার দেখ, এটা তো পেলুম, এটা তোদের খাতা থাকছে, খাতাটার সঙ্গে মেলাবি। এরপর আমি করছি মাধ্যম 2 এর সাপেক্ষে মাধ্যম 1 এর প্রতিসরাঙ্ক। মাধ্যম 2 এর সাপেক্ষে মাধ্যম 1 এর। বল এখানে 2 কোথায় আসবে? কার সাপেক্ষে? 2 এর সাপেক্ষে। যে সাপেক্ষে সে পেছনে যায়, এই সামনে। তাহলে এটা কি হয়ে যাবে? বেগ দিয়ে লিখছি মাধ্যম 2 এর বাই মাধ্যম, তাহলে v2 বাই v1। ভেরি গুড। নেক্সট, ও এটাকে চেঞ্জ করে দিতে হবে, এটা 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। এইখানে এইটাকেই ভদ্রভাবে সাজিয়ে না, এই অবদ্ধভাবে, তাহলে এটা হয়ে যাবে v1 বাই v2। ও এটা আবার দেখ কি হচ্ছে, μ1 বাই μ2, আর এইটা μ1 আর এটা ছিল μ2, একই আসছে। তার মানে দেখ এইখানে লিখছি মিউ অফ 1 উইথ রেসপেক্ট টু 2 ইজ ইকুয়াল টু কত এসছে? μ1 বাই μ2। আমি বলছি এটাকেই আবার অবাধ্য করে সাজা, 1 বাই μ2 বাই μ1। পাশে এগুলো আছে, আমি আর লিখছি না, লিখতে পারবো এটাকে এরকম ভাবে? হ্যাঁ লিখতে পারবো না, এই তো μ1 ঘুরে উপরে দিয়ে যাবে। তাহলে এইটাই কি ছিল? μ1 উইথ রেসপেক্ট টু 2। এইটা মানে কি ছিল? μ অফ 2 উইথ রেসপেক্ট টু 1। ও দেখে গেল। এবার শোন, এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, একদম ভাইটাল পয়েন্ট বলতে চলেছি। আপেক্ষিক প্রতিসরাঙ্ক দেখ, পরম প্রতিসরাঙ্ক কি হতো? সবসময় 1 বা 1 এর বেশি হতো, 1 এর কম হতে পারে। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি হবে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত হবে? 1 এর বেশি হবে না কম হবে না সমান হবে? তিনটেই হতে পারে। দেখ, যদি দুটো মাধ্যম একই হয়ে যায় তাহলে এইটা আর এটা সমান হয়ে যাবে, 1 হতে পারে। μ1 কম আর μ2 বেশি, তাহলে 1 এর কম হতে পারে। আবার μ1 বেশি μ2 কম, 1 এর কম বেশি হতে পারে। 1 এর কম হতে পারে, 1 এর বেশি হতে পারে, আবার 1 এর সমানও হতে পারে। কারণ দেখ না, μ1 1 এর বেশি হতে পারে, μ2 1 এর বেশি হতে হবে, কিন্তু μ1 তো হতেই পারে যে μ1 μ2 এর থেকে বেশি বা কম। তার মানে পরম প্রতিসরাঙ্ক সর্বদা 1 এর বেশি বা সমান হয়, কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্ক সর্বদা 1 এর কম বা 1 এর সমান বা 1 এর বেশি হতে পারে। হতেই পারে, 1 এর বেশি হতে পারে, কম হতে পারে, আবার সমান হতে পারে, কিন্তু পরম প্রতিসরাঙ্ক কখনোই 1 এর কম হবে না। বুঝতে পেরেছিস? একদম ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার তোকে কি করে, এইগুলো থেকে অঙ্ক দেয়। তাহলে যদি প্রতিসরাঙ্ক বলে দেওয়া থাকে দুটো মাধ্যমে, তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্কের জন্য তখন কি করব? পেছনেরটার এই সামনেরটা বাই পিছনেরটার প্রতিসরাঙ্ক। আর যদি বেগ দিয়ে বেগ জানা থাকে তাহলে কি করব? পিছনেরটার বেগ বাই সামনেরটার বেগ। হয়েছে? তোকে অঙ্ক দিচ্ছে এরকম, দেখ কি সোজা সোজা অঙ্ক। বলছে জল মাধ্যমের প্রতিসরাঙ্ক। আমি একবারে কোশ্চেনটা লিখিনি, শুধু এটা লিখি। জল মাধ্যমের প্রতিসরাঙ্ক বা জলের প্রতিসরাঙ্ক মিউ অফ জল তোকে বলে দিয়েছে 4/3, এবং কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক তোকে বলে দিয়েছে 3/2। বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, বলে দিয়ে বলছে কাঁচ মাধ্যমের কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হবে? কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? তাহলে কাঁচ সাপেক্ষে মানে কে পেছনের দিকে যাবে? কাঁচ।
সামনে কে আসবে? জল। তাহলে এটা কি লিখতে পারবো? যেহেতু প্রতিসরাঙ্ক জানি, তাহলে প্রতিসরাঙ্ক দিয়ে লিখতে হবে। সামনেরটা মানে মিউ অফ জল বাই মিউ অফ কাঁচ। জোর করে বলবি তো। হ্যাঁ, মিউ জল কত? 4 এর 3, 3 এর 2। তাহলে কত হবে? 3 3 কেটে যাবে। ওরে বাপ রে বাপ, 3 3 কাটবে না গো। 2টা ঘুরে উপরে যাবে, 4 দুগুণে 8, 3 তিরিককে 3টা নিচে নামবে। এই দেখ, একে কম নিচে। সেম জিনিসটা যদি তোকে বলতো জল সাপেক্ষে কাঁচ, জল সাপেক্ষে কাঁচ তার প্রতিসরাঙ্ক, তখন কি হতো? মিউ অফ কাঁচ বাই মিউ অফ জল। তাহলে কত হবে? 3 এর 2 বাই 4 এর 3, ঘুরে গিয়ে 9 এর 8। ওই দেখ, একের বেশি। এবার যদি তোকে বলতো জল সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? জল বাই জল 1, কাঁচ সাপেক্ষে কাঁচ 1। হ্যাঁ, সমঝবে? এবার এইখান থেকে কোশ্চেন দেবে তোকে, একটা এখান থেকে কি দিতে পারে যে শূন্য বা বায়ুর মাধ্যমে আমরা আলোর গতিবেগ জানি, তোকে বলবে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ কত? কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ কত? কি করে বার করবো? জল মাধ্যমে দিলে তবে হ্যাঁ, জল মাধ্যমে দেবে তো। হ্যাঁ, আমি তো জানতাম তুই এটা বলবি। আর যদি না দেয়া থাকে তাহলেও করবো, তাহলেও করে দেয়া যাবে। ধরি জলে আলোর বেগ, ধরি জলে আলোর বেগ ভি এট জল, ধরি কাঁচে আলোর বেগ ভি এট কাঁচ। নাম দিলুম, এগুলোই বার করতে হবে। তুই আমায় বল মিউ অফ জল সমান আমি কি লিখতে পারি? সি বাই ভি এট জল, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচ জল মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জল মাধ্যমে আলোর বেগ। তাহলে এইখান থেকে ভি এট জল সমান কত হবে? সি বাই মিউ অফ জল। সি কত হয়? 3 ইন্টু 10 টু দা পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। মিউ জল কত আছে? 4 এর 3, 4 এর 3, ঘুরে গিয়ে 3টা উপরে যাবে। 3 তিরিকে কত? 9, 9 বাই 4 মানে কত? কেন রে, 9 এর হাফ কত? 4.5, 4.5 এর হাফ কত? 2.25, 2.25 ইন্টু 10 টু দা পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। জলের প্রতিসরাঙ্ক দেখ, একের বেশি না কম? একের বেশি। এই তো একের বেশি, 4 এর 3, 1.33, একের বেশি। তাহলে ওইখানে আলোর বেগ কমবে না কমবে না? শূন্য মাধ্যমে কত হয়? 3। এখানে কত হয়েছে দেখ? 3 এর কম মিলছে। তারপর আবার দেখ, এরকম যদি কাঁচের বলতো তাহলে কি মিউ অফ কাঁচ মানে আমি কি লিখতে পারি? সি বাই ভি এট কাঁচ। তাহলে ভি এট কাঁচ ইজ ইকুয়াল টু সি বাই মিউ এট কাঁচ লিখতে পারবো। তাহলে এইখান থেকে সি এর মান কত? 3 ইন্টু 10 টু দা পাওয়ার 8 মিটার পার সেকেন্ড বাই মিউ কাঁচ কত? 3 এর 2। তাহলে 3 3 কেটে গিয়ে 2টা উপরে যাবে। 2 ইন্টু 10 টু দা পাওয়ার 8 মিটার পার সেকেন্ড বেরোলো কাঁচের বেগ আলোর বেগ। হ্যাঁ দেখ, এবার মেলা ঠিক এসছে না ভুল এসছে? তুই মেলাবি। মিউ অফ জল উইথ রেসপেক্ট টু কাঁচ তোর কত এসছে? 8 এর 9। এটা তো আমি মিউ দিয়ে করেছি। যদি বেগ দিয়ে করতুম তাহলে কি হতো? কাঁচের বেগ বাই জলের কাঁচের বেগ, কাঁচেতে আলোর বেগ বাই জলেতে আলোর বেগ। কাঁচে আলোর বেগ কত এসছে? 2। আর এখানে কত এসছে? 2.5 10 টু দা পাওয়ার 8 তো কেটে চলে যাবে। 2 বাই 2.5 কত হচ্ছে? 2 বাই 2.5, 25 তো এটাই তো আসবে। হ্যাঁ, এই দশমিক তুলে দে, দুটো শূন্য ফাও, 25 দিয়ে কাটবে 9, 8 8 এর 9 মিলে গেছে। তুই চাইলে এইসব নিয়ে কি ঠিক খেলা হয় না এরকম বলের মতো বাজানো, জাগলিং বল এখন করতে পারবি। বুঝেছিস না বুঝিনিস? চুপ কর। বুঝেছিস না বুঝিনিস? আচ্ছা, এইখান থেকে একটা কথা বল আমাকে, পিত্তিস বল, এই যে কাঁচ আর জল এদের মধ্যে
কে ঘন মাধ্যম আর কে লঘু মাধ্যম, এটা দুজনের সাপেক্ষে। কে ঘন কে লঘু, কাঁচটা ঘন জলটা লঘু। কেন বুঝেছিস বল, ভয় পাচ্ছিস কেন বল, ভুল বললে তো শিখবি। এই তোরা বলিস নি বলে কি বলতো তোদের লিডিং পাওয়ারটা নেই। বলছে আজকে ক্লাসে কেউ কিছু বলবে, ইংলিশে বলবে, কে বলবি, কেউ হাত তোলে নেই, এত ভয় বল কেন? তুই বললি মিউ কাজ বেশি, একদম ঠিক কথা। কেন বেশি? আগের দিন কি বলেছিলাম, যার মিউ যত বেশি হবে সে তত ঘন হবে। এর কত আসছে 1.5 ভাগ করলে, আর এর কত আসছে 1.33। 4-এর 3 মানে কত রে, 1/33, এই 1.33। আর 3-এর 2 মানে কি 1.5, তাহলে কার বেশি? আচ্ছা স্যার অত তো আমি খাটতে পারবো নি, আমি অঙ্কে কাঁচা। এইদিকে আয়, বেগ দেখ, যেখানে বেগ যত কম হবে সে তত ঘন। এখানে দেখ 2.25, আর এখানে কত 2, তাহলে বেগ কোথায় কম, এখানে কম, তাহলে কাঁচ হচ্ছে ঘন মাধ্যম। কাঁচ আর জলের মধ্যে এই উদাহরণ অনুযায়ী কাঁচটা হচ্ছে ঘন, জলটা হচ্ছে, বুঝেছো না বুঝুনি? হ্যাঁ চল চলে আলোর প্রতিসরণ ও তার সূত্রাবলী। আমরা পড়ে ফেলেছি, কি পড়ে ফেলেছি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক মানে পরম প্রতিসরাঙ্ক কোনো মাধ্যমের, আর আপেক্ষিক মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক পড়ে ফেলেছি। তারপরে আমি কি বলেছিলাম যে আলোর প্রতিসরণ তখন শিখব। প্রতিসরণের প্রথম সূত্র হচ্ছে, মনে কর এটা কি একটা বাউন্ডারি বা বিভেদ তল, কি বিভেদ তল, তাই তো ছিল। একটা রশ্মি এইখান থেকে আসছে, আচ্ছা এইটা একটা মাধ্যম, মনে কর এটা লঘু মাধ্যম, এইটা হচ্ছে ঘন মাধ্যম। তার মানে আলোক রশ্মি কোথা থেকে আসছে, লঘু মাধ্যম থেকে আসছে। সেক্ষেত্রে এটাকে কি বলতুম, এই রশ্মিটাকে কি বলতুম, আপতিত রশ্মি। বিন্দুটাকে কি বলতুম, আপতন বিন্দু। আমার প্রথম কাজ কি ছিল, আপতন বিন্দুতে অভিলম্ব আঁকা, আঁক অভিলম্ব। সেই অভিলম্ব থেকে আপতিত রশ্মি পর্যন্ত যে কোণ, তাকে আমরা কি বলতুম, আপতন কোণ। রশ্মির যাওয়ার কথা কিরকম ছিল, সোজা স্ট্রেট লাইনে যাওয়ার কথা ছিল। যেহেতু মাধ্যমের পরিবর্তন হচ্ছে, কি হবে, লঘু থেকে ঘন গেলে কি হয়, প্রতিসৃত রশ্মি, এখানে তো প্রতিসরণ ঘটবে, প্রতিসৃত রশ্মি কোথায় যাবে, অভিলম্বের দিকে সরে আসবে। আর ঘন থেকে লঘু হলে অভিলম্ব থেকে দূরে চলে যাবে। তার মানে তো রশ্মি এইরকম গেল, তখন এইটাকে আমরা কি বলতাম, প্রতিসরণ কোণ, আর এইটাকে বলতাম চ্যুতি কোণ। এই তো ছিল প্রতিসরণের সরি প্রতিসরণের প্রথম সূত্র বলছে, ঠিক প্রতিফলনের মতনই, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব ও প্রতিসৃত রশ্মি একই সমতলে থাকবে। স্যার এটা কি, অভিলম্ব, এইটা কি, আপতিত রশ্মি, আর নিচেরটা কি, এইটা প্রতিসৃত রশ্মি। এরা সবসময় কি হবে, একই তলে থাকবে। যেমন দেখ, রশ্মি যদি এরকম যায়, এটা একটা রশ্মি, এটা অভিলম্ব,
এই রশ্মিটা এরকম ভাবে বেড হবে, তাই তো? তাহলে দেখ দেখ কোন সমতলে আছে, এই সমতলে। আবার যদি এরকম হয় তাহলে এই সমতলে, তখন এটা ঘুরবে বাবা, তখন দেখ এই সমতলে। এই এ এ আর এ সব সময় একই তলে থাকবে, সব সময় থাকবে। এখন কোনটা না, আপতন বিন্দু কি করে হবে? আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আপতন বিন্দু সমতলে থাকবে না, ও তো তলেরই একটা বিন্দু। আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব মানে রেখা, রেখাংশ গুলোকে বলছি, রশ্মি। বাচ্চাবেলা পড়িনি ম্যাথামেটিক্সে রেখাংশ, রশ্মি। এখানে কি আপতিত রশ্মি, এটা কি প্রতিষ্ঠিত রশ্মি, আর অভিলম্বটা কি রেখাংশ। আপতন বিন্দু নয়, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। সেকেন্ড ল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলবো প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যা আবিষ্কার করেছিল স্নেল। ওই জন্য একে বলে স্নেলের সূত্র। স্নেলের সূত্র কি বলছে? আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, আপতন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। এই ধ্রুবককেই প্রতিসরাঙ্ক বলে। তার মানে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ, তাই তো? এখন এইটা তোদের বইতে দেয়া আছে। অ্যাকচুয়াল উনি যে বলেছিলেন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত মাধ্যম দুটির আপেক্ষিক প্রতিসরাঙ্কের সমান হয়। মাধ্যম দুটির আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি হয়? ধ্রুবক। সেইখান থেকে এটা এসছে। তার মানে ধর একে যদি আমরা অ্যাপ্লাই করি, কখনোই এরকম ভাবে অ্যাপ্লাই করব না। তুই লিখলে ঠিক, তোকে যখন লিখতে দেবে তখন এটা লেখ। ফর অ্যাপ্লিকেশন অফ নিউমেরিক্যাল, তুই যখন নিউমেরিক্যালসে অ্যাপ্লাই করবি তখন এরকম করতে গেলেই ভুল হয়ে যায়। কারণ তোকে মাধ্যম তো নাও দিতে, মানে মাধ্যম তো এ আর নাও দিতে পারে, অন্য মাধ্যমও তো দিতে পারে। সেক্ষেত্রে ধর এইটা বিভেদ তল, এটা কি বিভেদ তল। মনে কর এটা মাধ্যম 1, যার প্রতিসরাঙ্ক μ1, যার প্রতিসরাঙ্ক। এইখানে একটা অন্য মাধ্যম আছে মাধ্যম 2, যার প্রতিসরাঙ্ক μ2। তো মনে কর রশ্মি এরকম ভাবে এসেছে, এটা অভিলম্ব, তার মানে এটা কি আপতন কোণ। রশ্মির এরকম যাওয়ার কথা না গিয়ে এই দিকে বেঁকেছে, এইটা আর। তাহলে আমায় বল নিশ্চয়ই মাধ্যম দুইটা কি ঘন মাধ্যম। দেখে তো বুঝতে পারছি এটা কি ঘন মাধ্যম। তাহলে যদি ঘন মাধ্যম হয়, উই ক্যান সে দ্যাট μ2 ইজ গ্রেটার দ্যান μ1। নিচেটা দেখা যাচ্ছে, ওইখানে দেখা যাচ্ছে, ভেরি গুড। তার মানে μ2 গ্রেটার দ্যান μ1। আর যদি যদি রশ্মিটা যদি অভিলম্ব থেকে দূরে চলে যেত তাহলে কি হতো? ওটা তখন μ1 গ্রেটার দ্যান μ2 হতো। এক্ষেত্রে স্নেলের সূত্র কি আমরা ইউজ করতে হয়? দেখ এইখানটা লিখছি, μ1 কোথায় প্রতিসরণ ঘটেছে? এইখানে প্রতিসরণ আপতন কোণ কোনটা? এটা এই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে μ1 ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু এইখানের প্রতিসরাঙ্ক μ2 ইন্টু সাইন আর। এইখানের মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু আপতন কোণের সাইন। প্রতিসরণ যেখানে হয়েছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু প্রতিসরণ কোণের সাইন। তাহলে দেখ এইখান থেকে সাইন আই বাই সাইন আর আমি কি লিখতে পারবো μ2 বাই μ1? হ্যাঁ, তাহলে আমায় বল এইখান থেকেই সাইন আই
বাই সাইন আর ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখি না মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1, এটাই আপেক্ষিক প্রতিসরাঙ্ক নয় যে ধ্রুবক। অ্যাকচুয়াল উনি বলেছিলেন যে আপতন কোণের সাইন অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা মাধ্যম দুটির আপেক্ষিক প্রতিসরাঙ্কের সমান হবে। এখন দেখ, এইটা যদি মিউ হয় আর এইটা যদি 1 হয়, কিংবা এটা যদি মিউ হয় আর এটা যদি 1 হয়, 1 মানে বায়ু, তখন কি হতো? মিউ 2 এর জায়গায় মিউ হতো আর মিউ 1 এর জায়গায় 1 হতো, তাহলে তখন কি মিউ বাই 1 মানে মিউ, সেইটা এরা করেছে। সবসময় তো বায়ু মাধ্যম নাও থাকতে পারে, আমাদের সিলেবাস অনুযায়ী বেশিরভাগই বায়ু মাধ্যম থাকবে, মানে বায়ু মাধ্যম থেকে আসবে অন্য মাধ্যমে, কিন্তু নাও তো হতে পারে। আমি যদি জল আর কাঁচ নিই তখন তো আলাদা হয়ে যাবে। তখন ফর্মুলা লাগানোর নিয়ম হচ্ছে আপতন মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু আপতন কোণের সাইন সমান প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু প্রতিসরণ কোণের সাইন। বুঝেছিস না বুঝিস? হ্যাঁ রে, তোকেই বলছি, বল কোনখানটা প্রবলেম? পুরোটা? ভেরি গুড। আপেক্ষিক প্রতিসরাঙ্ক পড়েছি না পড়ে আসিনি? ভেরি গুড, এই তো কনফিডেন্সের সঙ্গে যে না স্যার আমি পড়ে আসিনি। আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে কি? একটা মাধ্যমের সঙ্গে আর একটা মাধ্যম যখন তুই বেগ দিয়ে করবি তখন পিছনেরটা বাই সামনেরটা, মানে এই যে এইটা, এই মিউ অফ 2 মানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এক মাধ্যমের সাপেক্ষে। যদি এটাকে প্রতিসরাঙ্ক দিয়ে লিখি তাহলে মিউ 2 বাই মিউ 1, আর যদি একে বেগ দিয়ে লিখি তাহলে 1 নম্বর মাধ্যমে বেগ বাই 2 নম্বর মাধ্যমে বেগ। সেইটাকেই খালি এখানে শুধু অ্যাপ্লাই করেছি। তুই অত ভুলে যা, তুই শুধু মনে রাখ যে যখন প্রতিসরাঙ্কের স্নেলের সূত্র ইউজ করবি সেখানে কি করব? আপতন মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু আপতন কোণের সাইন সমান প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু প্রতিসরণ কোণের সাইন। এবার এখানে মিউ 1 থাকলে মিউ 1, 3 থাকলে 3, 1.5 থাকলে 1.5 দিয়ে গুণ করবো। হয়েছে? অঙ্ক করলেই বুঝতে পেরে যাবে তাড়াতাড়ি। হেডিং মার্ক। কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। এই যে প্রতিসরণ তোরা পড়লি তার এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এবছরে তোদের জন্য 3টে স্টার, 3টে নয় 5 স্টার, जो खाए वो खो जाए আসবেই এবারে, প্রচুর চান্স এটা আসার, কারণ প্রিজম পড়ে গেছে এবছরে, তোদের এই বছরে এটা বিশাল ইম্পর্টেন্ট। কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যখন আলোর প্রতিসরণ ঘটে তখন কি ঘটে? বুঝে? আগে আমরা কাঁচের স্ল্যাবটা আঁকছি। এইটা একটা কাঁচের স্ল্যাব, মানে কাঁচের স্ল্যাব হচ্ছে এরকম, এইটা হচ্ছে কাঁচের স্ল্যাব, ধুলো পড়ে গেছে, এইটা হচ্ছে কাঁচের স্ল্যাব। এবার দেখ আমি শুধু এই পোর্শনটা এঁকেছি, তুই এরকম ভাবে ভাবতে পারিস, তাহলে এই পোর্শনটা আমি শুধু এঁকেছি, মানে অ্যাকচুয়ালি এটা আছে এরকম, এরকম ধরে নেয় এই জায়গাটা, মানে এই যে বেদটা এটা হচ্ছে বেদ, মানে এইটা শুধু আমি ফ্রন্ট ভিউটা এঁকেছি, শুধু এই পোর্শনটা, মানে রশ্মি তো যদি পরে কোরম ভাবে পড়বে এরকম, রশ্মি যদি পড়ে এরকম পড়বে, আর যদি এরকম রাখিস তাহলে রশ্মি এইখানে পড়বে এই তলটাতে। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? বুঝতে পেরেছিস? তাহলে এইটা হচ্ছে কাঁচের স্ল্যাব, কাঁচের স্ল্যাব যার প্রতিসরাঙ্ক, এই যে কাঁচের উপাদানের প্রতিসরাঙ্ক আমি ধরছি মিউ, কত? মিউ। এবার এরটা একটা বেদ আছে, মনে কর এর বেদ হচ্ছে ডি, কত? ডি, ডি হচ্ছে এর কাঁচের স্ল্যাবের বেদ। হয়েছে? এখন এইখানে কি আছে? বায়ু মাধ্যম, তোদের ক্ষেত্রে এখানে বায়ুই থাকবে, তাহলে বায়ু হলে তার প্রতিসরাঙ্ক কত? 1। নিচে কি আছে? বায়ু, বায়ুর প্রতিসরাঙ্ক কত? 1। মানে আমি বলতে চাইছি
এই তো স্ল্যাব, এইটা তো কাঁচ, এইখানে মিউ, এই জায়গায় কি আছে বায়ু, প্রতিসরাঙ্ক কত? 1। নিচে কি আছে বায়ু, প্রতিসরাঙ্ক 1। আচ্ছা, তাহলে দেখ এইখানে দুটো সারফেস তৈরি হয়েছে, একটা এই তল প্রথম তল, প্রথম তল, আর এইটা কি দ্বিতীয় তল। রশ্মি এইখান থেকে এসে পড়েছে, মনে কর এরকম রশ্মি পড়েছে, দাঁড়া 1 মিনিট দাঁড়া, রশ্মি বেঁকে গেছে, নে, তাহলে এইটা কি আপতিত রশ্মি, তাই তো? তাহলে প্রথম দেখ দুবার প্রতিসরণ ঘটবে, একবার এইখানে আর একবার এইখানে। তাহলে এইটা আপতন বিন্দু, আমার প্রথম কাজ কি এইখানে অভিলম্ব আঁকা, হয়েছে? তাহলে এই কোণটাকে কি বলবো, আপতন কোণ, আমি নাম দিচ্ছি I1। কি? তাহলে প্রথম তলে আপতন কোণ সমান I1। এবার রশ্মি দেখ, এইটা লঘু মাধ্যম, এটা কি ঘন মাধ্যম, পরে টুকবি, আগে শোন, আগে এইখানে স্টোর কর, এইটা কি লঘু তো, এটা কি ঘন, তাহলে রশ্মি যাওয়ার কথা কিরকম, এরকম সোজা, রশ্মি যাওয়ার কথা এরকম সোজা ভাবে, না গিয়ে কি হবে অবিলম্বের দিকে সরে আসবে, এই অবিলম্বের দিকে সরে এলো, তাই তো? তাহলে এইটাকে আমি কি বলবো, প্রতিসরণ কোণ আর, কত আর, তার মানে প্রথম তলে প্রতিসরণ কোণ সমান আর, আর দিলুম, তুই চাইলে R1 দিতে পারিস, কোনো অসুবিধা নেই। আবার দেখ এইখানে আবার প্রতিসরণ ঘটবে, তাহলে এইখানে কি করতে হবে, আবার অবিলম্ব দেওয়া করতে হবে, অবিলম্ব হলো এটা কি দ্বিতীয় তলে অঙ্কিত অবিলম্ব, এটা কি, আর এনে প্রথম তলে অঙ্কিত অভিলম্ব, আর এটা কি দ্বিতীয় তলে অঙ্কিত অভিলম্ব। এবার দেখ তাহলে এইটা যদি আর হয়, এই কোণটাও কত হবে, আর হবে, কেন, একান্তর কোণ, তার মানে দ্বিতীয় তলে আপতন কোণ কত আর, কারণ এটাই তো আপতন হচ্ছে, দেখ এখানে দ্বিতীয় তলে তো এটাই আপতন হচ্ছে। এবার ঘন থেকে লঘুতে যাচ্ছে, দেখ এটা ঘন এটা লঘু, তাহলে অবিলম্ব থেকে কি হবে, দূরে সরে যাবে, কে বুঝতে পারছিস? এইটা যদি এইখানের প্রতিসরণ কোণ হয়, এইখানে তো পড়লো রশ্মিটা, তাহলে এই কোণটাও কি হবে, আরই তো হবে, একান্তর কোণ। দ্বিতীয় তলে যখন প্রতিসরণ, একে ভুলে যা, এবার এখানে প্রতিসরণ করছে, তাহলে আপতন কোণ কত, এটাই আপতন কোণ, এটা দ্বিতীয় তলে আপতন কোণ। এবার এখানে প্রতিসরণ হলে কি হবে, এটা কি ঘন মাধ্যম, এটা কি লঘু মাধ্যম, তাহলে ঘন থেকে যখন লঘু যাবে কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে গেলে এই রকম ভাবে যাবে, এইটা হচ্ছে I2, এটা কি I2, I2টা হচ্ছে দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, একেই বলে I2টাকে আমরা বলবো নির্গমন কোণ, কি বলবো, কারণ দুবার প্রতিসরণ ঘটেছে, দুবার কেন, 4 বার 5 বার 10 বার 100 বার হতে পারে মিডিয়াম চেঞ্জ হয়ে গেলে, তার মানে দেখ এই মিডিয়াম আর এই মিডিয়াম সেম, মাঝখানে একটা অন্য মিডিয়াম যোগ করে রেখে দিয়েছিস, সেক্ষেত্রে কি হবে, প্রতিসরণ ঘটবে কবার, দুবার। যদি দুটো এরকম অন্য অন্য মাধ্যম তৈরি করি তাহলে কবার হবে, 4 বার, এরকম ভাবে প্রতিসরণ হতে থাকে। এবার দেখ তুই দেখে বুঝতে পারছিস, এই রশ্মি আর এই রশ্মি, এইটাকে বলবো নির্গত রশ্মি, কি বলবো, আর এইটা কি ছিল,
আপতিত রশ্মি, তাই নয়? তার মানে দেখ এই আপতিত রশ্মি তো এটাই তো আপতিত রশ্মি রে। তার মানে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি কি তুই দেখে বুঝতে পারছিস? সমান্তরাল হয় না? আপতিত রশ্মি আর নির্গত রশ্মি কি আছে? সমান্তরাল। এটা তোকে প্রমাণ করতে হবে। স্ল্যাবের মধ্যে দিয়ে যখন লাইট যায় তখন এটা ঘটে। কি করে প্রমাণ করব? কি করে প্রমাণ করব? দেখ, কাঁচের স্ল্যাবের তার মানে মধ্যে দিয়ে গেলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। এইটা প্রমাণ তুই তখনই করতে পারবি যদি I1 সমান I2 হয়। যদি ম্যাথমেটিক্স অনুযায়ী I1 সমান I2 হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো? এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই দুটো রশ্মি কি সমান্তরাল রশ্মি। এটাকেই তো ডটের দিয়ে আমি এইদিকে বাড়িয়েছি। এইটা তোকে প্রমাণ করে দেখাতে হবে। এখন দেখ আর 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 কোনটা, আর কোনটা 7 5 কোথাও কাজে লাগবে না। কেন লাগবে না? আর কোনটা কোথায়? এর ভিতরে নয়। তুই এর ভিতরে ঢুকে দেখবি কত কোণ হচ্ছে? সম্ভব নয়। ওই জন্য আমরা এমন টার্ম ইউজ করব যেখানে আর থাকবে না, আর কে বাদ দিতে হবে। তাহলে দেখ প্রথম তলে স্নেলের সূত্র ব্যবহার করে পাই স্নেলের সূত্র ব্যবহার করি কোথায়? এইখানে। ফর্মুলা কি ছিল? এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার মানে কত 1 ইনটু আপতন কোণের সাইন। আপতন কোণ কত? I1। তাহলে সাইন I1 সমান এইখানে প্রতিসরাঙ্ক কত? মিউ ইনটু আপতন কোণ, এই প্রতিসরণ কোণ কত করেছে এখানে? আর সাইন আর। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো মিউ সমান সাইন I1 বাই সাইন আর। লিখতে পারবো? 1 নম্বর দিয়ে রেখে দিই। আবার দ্বিতীয় তলে স্নেলের সূত্র ব্যবহার করে পাই দ্বিতীয় তল মানে এটা আর ভুলে যায়। এবার এইখানে আপতন কোণ কত? মাধ্যম কোথা? এইটা। আরে দ্বিতীয় মানে এইখানটা, প্রথম মানে এইখানটা। প্রথম তো হয়ে গেছে, ঘর চল যা, দ্বিতীয় তলে চলে আয়। এইখানে মধ্যম কোণটা, এইটা প্রতিসরাঙ্ক কত? মিউ। তাহলে মিউ ইনটু এইখানে আপতন কোণ কত হয়েছে? আর সাইন আর ইজ ইকুয়াল টু এইখানে প্রতিসরাঙ্ক কত? 1 ইনটু সাইন I2। প্রতিসরাঙ্ক ইনটু এইখানের মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু এইখানের কোণের সাইন সমান এইখানের মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু এইখানকার কোণের সাইন। তাহলে এইখান থেকে আমায় বল মিউ সমান কত পেলুম? সাইন I2 বাই সাইন আর। এটা 2 নম্বর। এখন 1 আর 2 থেকে দেখ মিউ সমান এইটা, মিউ সমান এইটা, তাহলে কি আমি বলতে পারবো এইটা সমান এইটা? তার মানে 1 ও 2 থেকে পাই কি পেলুম? সাইন I1 বাই সাইন আর সমান সাইন I2 বাই সাইন আর। সাইন আর কেটে যাবে, নিচে নিচে আছে। তাহলে এইখান থেকে আমি লিখতে পারবো সাইন I1 ইজ ইকুয়াল টু সাইন I2। দুদিকে সাইন উঠে গেল, I1 সমান I2। তার মানে যখন কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে প্রতিসরণ হয় আপতন কোণ ও নির্গমন কোণ কি হয়? সমান। যেহেতু আপতন কোণ আর নির্গমন কোণ সমান তাহলে আমি বলতে পারি আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল। এরা সমান্তরাল, কিন্তু দেখ রশ্মিটা একটু এদিকে শিফট হয়ে যায় না? রশ্মি ছিল এরকম, শিফট হয়ে গিয়ে প্যারালালি আছে, কিন্তু এইদিকে একটু শিফট হয়ে যায় না?
কতটা শিফট ঘটেছে। এইখান থেকে আমি লম্ব টানবো, এতটা শিফট হয় না? এটাকেই বলে পার্শ্ব সরণ। কি বলে? পার্শ্ব সরণ। যত বেশি মিডিয়াম দুটোর মাঝখানে রাখবি তত বেশি শিফট হতে থাকে। এই পার্শ্ব সরণের রাশিমালাও বার করা যায়, যেটা ক্লাস 12 এ আছে, তোমাদের এখন নেই। মানে কতটা সরবে। যদি দুটো মাধ্যম, আপতন মাধ্যম আর নির্গমন মাধ্যম সেম হয়, তাহলে কি হবে? রশ্মি সমান্তরালই থাকবে। সে তুই মাঝখানে যত ইচ্ছা মিডিয়াম দে, দেখার দরকার নেই। এবার ফলে লাইট কি হয়? একটু এদিকে এদিকে আসতে থাকে না? দেখ শিফট হচ্ছে না? ফলে কি? ওই জন্য তারারা মিট করে। প্রতিসরণের জন্যই তারাগুলো যে আমরা রাত্রিবেলা দেখতে পাই মিট করে, মনে হয় না? মাধ্যমের চেঞ্জ, যার ফলে লাইট পাশে চলে আসে। তোকে দেবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়, প্রমাণ করে দেখাও। এটার জন্য তোকে কি প্রমাণ করতে হবে? I1 সমান I2। ভেরি 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 ইম্পর্টেন্ট হয়েছে। এবার এইটা আমি দেখাবো ওই কাঁচের স্ল্যাবে লেজার দিয়ে দেখাবো, যে কিরকম ভাবে একটু সরে যাচ্ছে, দেখছিস তো? ওইখানেও সরে যাবে। হয়েছে? তাড়াতাড়ি নোটস নাও। একটু দেখ, এটা লেজার, এই এটা স্ল্যাব, এটা লেজার। হতেই পারে ভুল, মানুষই তো ভুল করে রে। একজন কেউ উঠে আয়, কেউ একজন কি তুই উঠে আয়, তুই উঠে আয়, তুই সামনে আছিস, দেখে আসবি। এইটাকে এইখানে খালি ধরবি, ওরকম ধরলে হবে না। আমি তো রশ্মিটা লেজটা এইদিকে দেবো। আচ্ছা, ওরকম ভাবেই ধর। তার মানে এটা কি প্রথম তল, এটা দ্বিতীয় তল। অন্ধকার নয় তো, হবে না তো, আলো আছে তো, দেখে বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা, দাঁড়া 1 মিনিট দাঁড়া, পর্দাগুলো একবার বন্ধ করে দিত। আচ্ছা আচ্ছা, এইখানটা অন্ধকার হয়ে গেলেই হবে। একটু এদিকটা শুনি। হ্যাঁ হ্যাঁ, দেখ আমার রশ্মি কিন্তু অ্যাকচুয়ালি এইখান থেকে আসছে। সমস্যা লাইট দেখ একটু বেন্ট হয়ে যাচ্ছে, আর এটা আরো সুন্দর ভাবে আসবে। হচ্ছে না, সরি, না চার্জ আছে, অন্ধকারে করতে হবে, নাহলে বুঝতে পারবি না। পর্দা দেওয়ার জন্য নয়, পুরো সিস্টেম অন্ধকার করতে হবে। আমি পরে দেখিয়ে দেবো। এরপর চুপ কর না রে ভাই, এরপর হচ্ছে প্রিজম। প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ দেখবো, প্রিজম কিরাম হয়। প্রিজমের বড় একটা ডেফিনেশন আছে, ঠিক আছে, এনসিআরটি অনুযায়ী একটা বড় ডেফিনেশন আছে, এবার তোদের তো অত লাগবে না। এইটা হচ্ছে একটা প্রিজম, এটা কি একটা প্রিজম। এবার দেখ, এই যে প্রিজমটা আমরা যখন যে কোনো জায়গায় হতে পারে, মানে এইরকম ভাবেও রাখতে পারি, এরকম ভাবেও রাখতে পারি, আবার এরকম ভাবেও রাখতে পারি। বেসিক্যালি আমরা এরকম ভাবে রাখি প্রিজমটা। তাহলে প্রিজমে অনেকগুলো তল আছে। প্রিজম মেনলি আমরা এই প্রধান ছেদটা আঁকবো, মানে তোরা সামনে থেকে যেটা দেখতে পাচ্ছিস ত্রিভুজের মতন নয়, মানে রশ্মি এইখানে পড়বে, এইদিকে যাবে, কারণ এখানে তো বাধা, যেতে পারবে না। কিংবা এরকম হতে পারে, এইদিকে পড়বে এইদিকে যাবে। বোঝা গেছে? তাহলে প্রিজমের যদি আমরা প্রধান ছেদ আঁকি,
সেটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ, মনে কর এবিসি। এটা হচ্ছে প্রিজম। যেমন ধর এইখানে প্রিজমটাকে আমি এরকম ভাবে বসিয়েছিলাম, তাই তো? যেখানটা বসানো আছে, যে তলটা, দেখ এই তলটা বসানো নেই, হ্যাঁ, ওইটাকে বলবো বেস বা ভূমি। কি বলবো? ভূমি। তার মানে এইটা হচ্ছে প্রিজমের ভূমি। এবার রশ্মি তোর যে কোনো দিকে যেতে পারে। এই যে প্রিজম, এটা তো কাঁচের তৈরি হয়, তাহলে এর একটা প্রতিসরাঙ্ক থাকবে, এর একটা প্রতিসরাঙ্ক থাকবে, মানে ওটা ঘন মাধ্যম, বায়ুর তুলনায় ওটা কি ঘন মাধ্যম। এখন তোর কোশ্চেন দেয় এখান থেকে প্রিজম কোণ বা প্রিজমের প্রতিসারক কোণ কি? কি প্রিজমের প্রতিসারক কোণ কি? যদি এইটা ভূমি হয় আর রশ্মি মনে কর এরকম ভাবে গেল, এইদিকে বেরোলো, বা এই দিক থেকে এসে এইদিকে বেরোলো, তখন এইটাকে কি বলবো? প্রিজমের প্রতিসারক কোণ। কি? যদি রশ্মি এই দিক থেকে এসে এই দিকে বেরোয়, তাহলে এইটা হয়ে যাবে, তখন এইটা ভূমি হয়ে যাবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? আচ্ছা, আমি বলছি এখন রশ্মি এই দিক থেকে এলো বা এই দিক থেকে এলো, এই দিক থেকে গিয়ে এইদিকে বেরোলো, তখন কি এইটা প্রিজম কোণ, এই যে এই কোণটা। আবার যদি একে ঘুরিয়ে রশ্মি মনে কর আমি এরকম করে দিলাম, রশ্মি মনে কর এই দিক দিয়ে এলো, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে বেরোলো, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে বেরোলো, তখন এইটা, তখন আবার এই সাপেক্ষে দেখতে হবে, এদিকটা নয় এদিকটা দেখতে হবে। অ্যাকচুয়াল প্রিজম হচ্ছে এইটা। তো বেসিক্যালি আমাদের সিলেবাস অনুযায়ী, অত না ভেবে, আমাদের সিলেবাস অনুযায়ী সবসময় এটা যদি ভূমি হয়, রশ্মি এই দিক দিয়ে আসবে এদিকে বেরোবে, নয়তো রশ্মি এই দিক দিয়ে আসবে এদিকে বেরোবে। কোনটা প্রিজমের প্রতিসারক কোণ হবে? এইটা। এটাকে কি বলবো? একে বলবো প্রিজমের প্রতিসারক কোণ বা প্রিজম কোণও বলে। এটা জানবি সব সময় ধ্রুবক হয়। কি হয়? ধ্রুবক, ফিক্সড। যখন তুই প্রিজমটা বসাবি সঙ্গে সঙ্গে এই কোণটা তো ফিক্সড হয়ে যাবে। তুই প্রিজম চেঞ্জ করে মনে কর এটা 30 ডিগ্রি, অন্য প্রিজম নিবি 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হবে। কিন্তু এ যখনই প্রিজমটাকে বসিয়ে দিবি ও তো ফিক্সড হয়ে গেল। ওই জন্য এই প্রিজমের প্রতিসারক কোণ কি হয়? ধ্রুবক। ও ওকে তুই পরিবর্তন করতে পারবি, তাহলে প্রিজমকে চেঞ্জ করতে হবে। মনে কর একটা সমবাহু ত্রিভুজ নিবি, সমবাহু, তার প্রিজম কোণ কত হবে? 60 ডিগ্রি। প্রিজম সমবাহু, তো এইখানটা তো সমবাহু হচ্ছে, প্রধান ছেদ সমবাহু, তাহলে কি হবে? এইখানটা কোণ কত হবে? 60 ডিগ্রি। আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিলাম তোর তিনজনকে, লাস্ট ওয়ার্নিং দিলাম, নেক্সট টাইম রিপিট দেখবো অন্যরকম ব্যাপার হয়ে যাবে। এই কোণটা হচ্ছে সবসময় কি হবে? ধ্রুবক হবে। বেশ, কি বলতে গেলাম ভুলে গেলাম। হ্যাঁ, প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কটা? বিশাল ইম্পর্টেন্ট। প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা। কটা প্রতিসারক তল হয়? এইখানে নয় এইখানে। কটা হচ্ছে? দুটো। প্রিজমের প্রতিসারক তল কোনটা? কটা? দুটো, দুটি। ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কটা? দুটো। ভুলে যেন তিনটে করে ফেলে নিস, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা। আরে এটা তো ভূমি, এটাকে রশ্মি যেতেই পারবে না, এটাকে রশ্মি বেরোতেই পারবে না। প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা দুটি। এখন এই প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ঘটে। এখন আমার কোশ্চেন হচ্ছে, এটা তো প্রিজম, কাঁচের স্ল্যাব কি প্রিজম হতে পারে? কাঁচের স্ল্যাব কি প্রিজম হতে পারে? মনে কর কাঁচের স্ল্যাব এরকম ছিল, এটাই তো কাঁচের স্ল্যাব, আয়তকার কাঁচের স্ল্যাব। মনে কর রশ্মি এই দিক দিয়ে গেল,
এরম বেন্ট হয়ে এই দিক দিয়ে বেরিয়ে গেল, তখন এইটা কি প্রিজম কোণ হয়ে যাচ্ছে না? তখন এটা প্রিজম হয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটা তো পুরো কাজেই লাগছে না, ভাব না, এইখানটা তো কোনো কাজেই লাগছে না, এটা প্রিজম নয়, এটা বাদ দিয়ে হয়। তার মানে কাঁচের স্ল্যাবও প্রিজম হিসাবে কাজ করতে পারে, জাস্ট ফর কনসেপ্ট, শুধুমাত্র কনসেপ্টের জন্য বলুন, তোদের এরকম দিয়ে দেবেন, দিলে দিতে পারে যে কাঁচের স্ল্যাব কি আমাদের প্রিজম হিসাবে কাজ করতে পারে, পারে যদি রশ্মি এরকম হবে, কিংবা এদিক দিয়ে রশ্মি এলো এই দিক দিয়ে বেরোলো, হবে তো হয়েছে। নেক্সট তোরা হেডিং মারবি প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ, যেটা এবারে এসে গেছি, প্রিজমের মধ্যে দিয়ে আলো এরকম ভাবে যাবে, সেই প্রতিসরণ সংক্রান্ত আপতন আর নির্গমন কোণ কি হবে, চ্যুতিও ঘটে, দেখবো তাতেই তো। দেখ, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের রাশিমালা, মানে প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো যায় তখন চ্যুতি ঘটে, সেই চ্যুতিটা বার করতে হবে, তার রাশিমালা নির্ণয় করতে হবে। এইটা এবছরে পড়েছে, এবছরে বিশাল ইম্পর্টেন্ট ছিল, পড়ে গেছে। তোদের বেলা এটা হয়তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা জানতে হবে, এইটা জেনে এর অ্যাপ্লিকেশন তোকে একটা দিলেও দিতে পারে, যেটা আগের বছর এসেছিল। এ বি সি হচ্ছে একটা প্রিজমের প্রধান ছেদ, কি প্রিজমের প্রধান ছেদ, তাহলে এটাই তো প্রিজমের ভূমি, এটাই তো ভূমি প্রিজমের। প্রিজমটা এইখানে কি আছে, বায়ু আছে না, বায়ুর প্রতিসরাঙ্ক কত 1, এইখানেও কি আছে বায়ু, বায়ুর প্রতিসরাঙ্ক কত 1। এই যে এইখানটা প্রিজম, সেই প্রিজমের প্রতিসরাঙ্ক বা প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ, কত ধরছি, জেনারেল ফর্মুলা তো ওই জন্য মিউ ধরে করতে হচ্ছে। এখন যখন তুই এটাকে ভূমি বানিয়েছিস, রশ্মি এইদিকে আসবে এইদিকে বেরোবে, নয়তো এইদিকে আসবে এইদিকে বেরোবে, আমরা এদিক থেকে নিয়ে গিয়ে এদিকে বার করবো, তাহলে এইটা কি হয়ে যাবে প্রিজমের প্রতিসরক কোণ। হ্যাঁ, তাহলে এ হলো প্রিজমের প্রতিসরক কোণ, যেটা কি কনস্ট্যান্ট, ধ্রুবক, ফিক্সড। মানে রাশিমালায় এ থাকলে কোনো প্রবলেম নেই, ধ্রুবক তো, ও তো ধ্রুবক, ও থাকলে কোনো প্রবলেম নেই। মনে কর এখান থেকে একটা রশ্মি এরকম ভাবে এলো, তাহলে এটা কি আপতিত রশ্মি, এটা আপতন বিন্দু, তোর প্রথম কাজ কি আপতন বিন্দুতে অবিলম্ব আঁকা, তাহলে এইখানে একটা অবিলম্ব টানো, তাহলে এই কোণটা কত 90, এই কোণটা কত 90, তাহলে এই যে অবিলম্বের সঙ্গে এই আপতিত রশ্মির কোণ, এটাই কি আপতন কোণ I1, আপতন কোণ I1, আপতন কোণ I1। রশ্মিটা যাওয়ার কথা কিরকম, সোজা, দেখ এই যে তলটা, এই তলটা কি প্রথম তল, আর এইটা কি দ্বিতীয় তল, রশ্মি তো সোজা যাওয়ার কথা, তাহলে সোজা বার করে দেখে, এরম ভাবে যাওয়ার কথা, যাবে না, গিয়ে কি হবে, লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, অবিলম্বের দিকে সরে আসবে, তাহলে রশ্মি এইদিকে একটু বেন্ট হবে, আপনি এইখান পর্যন্ত যাবে, এইখানে গিয়ে, তার মানে এইখানে কি হয়েছে, প্রতিসরণ ঘটেছে প্রথম তলে, এইটা হচ্ছে প্রতিসরণ কোণ অবিলম্বের সঙ্গে, এটাকে দিচ্ছি নাম R1, কত, আবার এইখানে প্রতিসরণ ঘটবে, এটা কি দ্বিতীয় তল, আবার এইখানে প্রতিসরণের জন্য তোকে প্রথম কি করতে হবে, অবিলম্ব, চলো অবিলম্ব আঁকো। তাহলে অবিলম্বের সঙ্গে যে কোণ, অবিলম্বটাকে আমি পিছনে বাড়াচ্ছি একটু, আর এই অবিলম্বটাকে বাড়াচ্ছি, হয়েছে, তার মানে এইটা দ্বিতীয় তলে আপতন কোণ নয়, এটা দ্বিতীয় তলে আপতন কোণ নয়, আর এইটা তো দ্বিতীয় তল, তাহলে এইটা রশ্মিটা এরকম ভাবে গিয়ে পড়েছে, তাহলে দ্বিতীয় তলে আপতন কোণ কোনটা, এইটা অবিলম্বের সঙ্গে,
এইটাকে আমি ধরছি R2 কত স্যার R1 আর R2 তো সেম হবে না গো স্যার, ওইখানে একান্তর কোণ ছিল বলে সমান হচ্ছিল, এখানে নাও সেম হতে পারে, R1 R2 আলাদা। এরপর এখানে যখন প্রতিসরণ ঘটবে এই জায়গায় ঘন থেকে লঘু যাচ্ছে, অবিলম্ব কি হবে, এই প্রতিসিত রশ্মি কি হবে অবিলম্ব থেকে যাওয়ার কথা, কিরকম এরকম সোজা না গিয়ে অবিলম্ব থেকে দূরে চলে গেল, তাহলে এইটাকে কি আমি বলতে পারবো নির্গমন কোণ বা দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, যেহেতু নির্গত হচ্ছে ওই জন্য একে কি বলে, তার মানে নির্গমন কোণ আর এই সরি I2। এখন দেখ এই R1 আর R2 কে তোকে এলিমিনেট করতে হবে, কেন, তুই প্রিজমের ভিতরে ঢুকে গিয়ে মাপবি, সম্ভব নয়, তার মানে যে টার্মটা আসবে, যে রাশিমালাটা আসবে R1 R2 যেন না থাকে, কাকে কাকে রাখতে পারবো I1 I2 A। স্যার চ্যুতি বললেন যে চ্যুতি ঘটেছে, রশ্মির যাওয়ার কথা কোথায় এরকম সোজা, না গিয়ে কোন দিকে গেছে, একে একটুখানি পিছন দিকে বাড়া, তাহলে এটা চ্যুতি কোণ নয়, রশ্মি যাওয়ার কথা এদিকে গেছে কোন দিকে এদিকে, তাহলে এটাই তো চ্যুতি কোণ। চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ ডেল্টা, এই ডেল্টাটাই বার করতে হবে। কি করব, আগে নাম দে, এইটার নাম দিচ্ছি এম, এইখানটার নাম দিচ্ছি এম, এইখানটার নাম দিচ্ছি ও, আর এইখানটার নাম দিচ্ছি পি, কি MNOP নাম দিয়েছি খালি। এখন দেখ আমি এইখান থেকে বল, এইটা যদি I1 হয় এই কোণটা কত হবে, এটা I1 মানে গোটাটা I1, এইটা তো R1, তাহলে গোটাটা I1 আর এটা R1, এটা কত হবে I1 মাইনাস R1, তার মানে এক্ষেত্রে বা এখানে ওই কোণটার নাম দে PMO, এই তো রে PMO, এখানে কোণ PMO সমান কত I1 মাইনাস R1, কেন হলো, এইটা I1 মানে গোটাটা কত রে I1 হবে, এই গোটাটা I1 এইটা R1, তার মানে এটা কত হবে I1 মাইনাস R1। সেম ভাবে এইখান থেকে এই কোণটা বার কর, এই কোণটা POM এবং কোণ POM সমান, দেখ এইটা গোটাটা I2 হলে এই গোটাটা কত I2, এইটা I2 এটা R2, তাহলে এটা কত হবে I2 মাইনাস R2, I2 মাইনাস R2। কে এখান পর্যন্ত বুঝতে পারিস আমাকে বলে দেখ, কে বুঝতে পারিস? আমি বলছি এইটা যদি I1 হয় এই গোটাটা কত I1, এই গোটাটা I1 আর এটা R1, তার মানে এইটুকুটা কত হবে I2 1 মাইনাস R1। সেম ভাবে এইদিকে করেছি, এই গোটাটা I2 হলে এই গোটাটা I2 আর এটা R2, তাহলে মানে এইটা কত হবে I2 মাইনাস R2। এবার এই বাচ্চা ত্রিভুজটা দেখ, এই বাচ্চা ত্রিভুজ PMO বাচ্চা ত্রিভুজ, ডেল্টাটা কি বহিস্থ কোণ, বহিস্থ কোণ কি হয় অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান হয়। জ্যামিতি করছিস, ফিজিক্স বলে কখন অঙ্ক করে দেবে বুঝতে পারবি, ধরতে পারবেন না, বুঝলি মনীষ, মনে সিরিয়াস হয়ে গেছে, ভেরি গুড, ওই দেখ দেখেছি ফল যাচ্ছিস তুই, ভেরি গুড। চলা আমি বলছি এই যে বাচ্চা ত্রিভুজটা PMO তো বহিস্থ কোণ কোনটা ডেল্টা, সেটা কি হবে বহিস্থ কোণ সর্বদা কি হয় অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তার মানে ত্রিভুজ PMO থেকে পাই, PMO থেকে পাই কি পেলাম বহিস্থ কোণ ডেল্টা সমান, আমি লিখতে পারবো কোণ PMO প্লাস কোণ POM, এই তো এই কোণটা আর এই কোণটার যোগফলের সমান, তার মানে বা ডেল্টা ইজ ইকুয়াল টু I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, তার মানে আরো ভদ্র করে লিখলে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস, এসেই গেছে সামনে মিষ্টির দোকানটাতে মিষ্টি কিনছি, I1 I2 রাখতে পারবো, শুধু আমাকে R1 আর R2টাকে চেঞ্জ করতে হবে। এবার দেখ
তাহলে প্রথম আমি আঁকা, তুই ভাব আঁকলি কি করে, অবিলম্ব আঁকলু, রশি টানলু, অবিলম্ব আঁকলু, কিরম ভাবে যাওয়ার কথা, সোজা ভাবে যাওয়ার কথা, বাড়ি দিলু, কিন্তু না গিয়ে বেন্ট হলো। তারপর এখানে গিয়ে আবার অবিলম্ব টানলুম, সোজা যাওয়ার কথা, না গিয়ে কি হলো, বেন্ট হলো, তাকে পিছন দিকে বাড়ালুম, আচ্ছা তার মানে এটাই ছুটি। প্রথম কোন ত্রিভুজটা নিলাম, উপরের বাচ্চা ত্রিভুজটা, যেখানে বাইরের কোনটা এই দুটো কোণের সমান হবে। নেক্সট আবার এই বাচ্চা ত্রিভুজটা ধরো, এই ছোট ত্রিভুজটা নিচেরটা, ত্রিভুজ এমওএন, ত্রিভুজ এমওএন থেকে পাই, ত্রিভুজ এমওএন থেকে পাই, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180। তাহলে এই কোণ মানে R1 প্লাস R2 মানে এই কোণ, এই যে ত্রিভুজটা, প্লাস এই কোণ মানে MNO, প্লাস কোণ MNO সমান কত হতে হবে, 180 ডিগ্রি। এইখান থেকে আমি বলতে পারবো কোণ MNO সমান কত, 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস, মাইনাসটা একবারে কমন নিন, এটাকে দিয়ে দে 1 নম্বর, এই সরি এইখানে এইটাকে দিয়ে দে 1 নম্বর, আর এইটাকে দিয়ে দে 2 নম্বর, হয়েছে। এরপরে আছে তাড়াতাড়ি করে ঝট করে টোকো, দেখ আমি এই জায়গাটা মুছছি, ঠিক আছে, মানে আপ টু এইখান পর্যন্ত মুছে দিচ্ছি, এইখানের ইকুয়েশন গুলো আমার কাজে লাগবে। তাহলে এই ত্রিভুজ থেকে এইটা পেয়েছি, এই ত্রিভুজ থেকে এইটা পেয়েছি, এর পরের কাজ হচ্ছে এই বড় চতুর্ভুজটা নেওয়া, AMNO, চতুর্ভুজ AMNO থেকে পাই, বল একটা চতুর্ভুজের চারটে কোণের মান কত হয়, যোগ করলে 360 ডিগ্রি, তার মানে এ কোণ প্লাস এই কোণটা AMN, এই কোণটা, এই কোণটা কোণ AMN প্লাস কোণ MNO, কোণ MNO প্লাস এই কোণটা AON কত হতে হবে, 360 ডিগ্রি, হয়েছে। এ কোণটাকে রেখে দিলাম প্লাস AM মানে এই কোণটা, এটা কত, 90 ডিগ্রি, কেন, এটা তো লম্ব টেনেছিল, তাহলে এই কোণটা কত হবে, 90, সো 90 ডিগ্রি প্লাস MNO আমি এখান থেকে পেয়ে গেছি কত, 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 প্লাস AON মানে এই কোণটা 90 ডিগ্রি, কেন, এটা লম্ব, তার মানে 90 ডিগ্রি, সমান্তর কত আছে, 360 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমায় বল A প্লাস 180 90 90 360 মাইনাস R1 প্লাস R2 সমান 360 ডিগ্রি, বা A মাইনাস R1 প্লাস R2 সমান কত হয়ে যাবে, 0 ডিগ্রি হয়ে যাবে, এটা ওইদিকে গেলে, তার মানে R1 প্লাস R2 সমান A। এইটাকে কেউ মাথায় রাখে না, তোদের এইটা বেশি ইম্পর্টেন্ট, R1 আর R2 যোগ করলে কি পাবো, A পাবো। এবার এখানে বসিয়ে দে, অতএব 3 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে, 2 নং সমীকরণ, আচ্ছা এইখানেই লেখ না হলে বুঝতে পারবি, 2 নং সমীকরণ থেকে পাই ডেল্টা ইজ ইকুয়াল টু, সরি 1 নম্বর ইকুয়েশন ওটা ছিল, ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 জায়গায় লিখতে পারবো A, দিস ইজ ইয়োর ইকুয়েশন। দেখ R1 R2 উঠে গেছে, I1 I2 আর A, এ তো কনস্ট্যান্ট, কারোর সাথে পাশে নেই, মানে এইখান থেকে কি বুঝলি বলতো, যদি R1 বেড়ে যায় R2 কে কমতে হবে, কারণ এ তো ফিক্সড, R1 যদি বেড়ে যায় তাহলে R2 কে কি হবে, কমতে হবে, আর R1 যদি কমে যায় R2 কে, তার মানে চ্যুতিকোণ কার উপর নির্ভর করে, I1 এর উপর, কার উপরে, চ্যুতিকোণ কার উপর নির্ভর করে, আপতন কোণের উপর,
স্যার নির্গমন কোণের উপরও তো নির্ভর করে। নির্গমন কোণ তো কার উপর নির্ভর করবে? I1 এর উপর নির্ভর করবে। তোকে মারলে তুই ড্যাশ ড্যাশ দিস, তাহলে তো ড্যাশ ড্যাশটা কার উপর নির্ভর করে? মারের উপরে। তার মানে I2 কার উপর নির্ভর করবে? I1। সেই জন্য ডেল্টা কার উপর নির্ভর করবে? I1। তুই ভালো করে বুঝে দেখ, মনে কর এ হচ্ছে 30 ডিগ্রি, কারোর প্রিজমের প্রতিসারক কোণ 30 ডিগ্রি, তাহলে R1 যদি 10 ডিগ্রি হয়, R2 কত? 20। এখন R1 বেড়ে 10 থেকে 20 হয়েছে, R2 10 20 থেকে নেমে কোথায় যাবে? 10। বুঝছিস না বুঝিস? তার মানে আপতন কোণের সঙ্গে চ্যুতি কোণের একটা সম্পর্ক আছে, সেটাই এটা। এবার পরের দিন দেখবো আপতনকে বাড়ালে কমালে চ্যুতি কোণের কি ইম্প্যাক্ট ঘটে। তার মানে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির রাশিমালা কত? ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস। বুঝেছিস না বুঝিস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে পর্যন্ত বুঝে আসতে হবে। হয়েছে? এইখানে পর্যন্ত তুমি পড়ে এসো। নেক্সট দিন আমরা এর উপরে চ্যুতি কোণটার উপরে, প্রিজমের চ্যুতি কোণের উপরে আরো কনসেপ্ট লাগিয়ে তারপরে নিউমেরিক্যাল সলভ করব। চল।